ভারতের সাথে সংঘাতের পর পাকিস্তানে বাড়ছে সেনাবাহিনীর প্রভাব। ইসলামাবাদ বিরোধী মনোভাব দিয়ে কি রক্ষা পাবেন মোদি? ইরান সমর্থিত হুতিদের হামলায় কাঁপল ইসরায়েল, আতঙ্কে স্থানীয়রা। আমেরিকায় কেন হত্যা করা হলো 2 ইসরায়েলি দূতাবাস কর্মীকে? রাশিয়া থেকে যুদ্ধ বিমান ও অস্ত্র কিনছে ইরান, প্রস্তুত হামলা ঠেকাতে। তেহরানে আঘাত করে বাঁচতে পারবে কি ইসরায়েল ও আমেরিকা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতের সাথে সংঘাতের পর আরও শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের সেনাবাহিনী। মাত্র 2 বছর আগে যে সেনাবাহিনীকে ঘিরে ছিল সাধারণ মানুষের তীব্র অসন্তোষ, এখন তাদের প্রশংসায় মুখর গোটা দেশ। সেনাবাহিনী দেশের মানুষকে রক্ষা করতে পারে এমন মনোভাব ছড়িয়ে এরই মধ্যে দীর্ঘ 65 বছর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ফলে কোণঠাসা কারাবন্দী ইমরান খান সহ দেশটির রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো সেই সুযোগে কি রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতার দিকে এগোচ্ছে পাক মিলিটারি? কি বার্তা দিচ্ছে জেনারেল মুনিরের পদোন্নতি? পাকিস্তান কি কখনো পূর্ণ গণতন্ত্রের দেখা পাবে না? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে মাত্র একজন লাভ করেছিলেন বিরল এই পদবি। 1958 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন জেনারেল আইয়ুব খান। জেনারেল মুনিরের এই পদোন্নতিকে সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি বলছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে আরও গভীর হবে সামরিক আধিপত্য। দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সেনাবাহিনীর ক্রমবর্ধমান দাপট বৃদ্ধিতে প্রশ্ন উঠেছে, গণতন্ত্র নাকি দীর্ঘমেয়াদী সামরিক কর্তৃত্ব? কোন পথে হাঁটছে পাকিস্তান? 2023 সালের মে মাসে ইমরান খানের গ্রেফতার ও পিটিআই সমর্থকদের তীব্র বিক্ষোভে কেঁপে উঠেছিল গোটা পাকিস্তান। তখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বিশেষ করে আক্রমণের শিকার হয় পাক সেনাবাহিনীর ভবন ও স্মৃতিস্তম্ভ। অথচ ঠিক 2 বছর পর 2025 সালের প্রায় একই সময়ে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর বিজয় লাভের খুশিতে মানুষের ঢল নামে রাস্তায়। গেলাপ পাকিস্তান নামক গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে দেখা গেছে 96% মানুষ বিশ্বাস করে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান, আর 82% জনগণ সেনাবাহিনীর ভূমিকায় খুবই সন্তুষ্ট। পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘর্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার জন্য পাক সেনাপ্রধান জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদবি দেওয়ার দাবি করেছে পাকিস্তান। তবে বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সমালোচকদের দাবি, নিজের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনীতিতে সামরিক দখল আরও জোরালো হলে কোণঠাসা হয়ে পড়বে ইমরান খানের দল পিটিআই এর মতো গণতন্ত্রপন্থী শক্তিগুলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পাক সেনাবাহিনীর ভূমিকা কি শুধুই প্রতিরক্ষা, নাকি রাষ্ট্র পরিচালনায়ও তারা এখন মূল শক্তি? পাকিস্তানের সামরিক কাঠামোয় সর্বোচ্চ সম্মানজনক টাইটেল ফিল্ড মার্শাল। এর আগে জেনারেল আইয়ুব খান ছিলেন এই খেতাবের একমাত্র অধিকারী। প্রায় 900 বছর আগে আন্তর্জাতিক সামরিক অঙ্গনে শুরু হয় 5 তারকা বিশিষ্ট সামরিক পদবীর ইতিহাস। বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন ফ্রান্সের জেনারেল আলবারি ক্লেমেন্ট। বর্তমানে পৃথিবীর বহু দেশের সামরিক বাহিনীতে রয়েছে এই পদের প্রচলন। এক সময় পাকিস্তানের সেনা গোয়েন্দা বিভাগ ও ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আসিম মুনিরের পদোন্নতির মাধ্যমে আরও পাকাপোক্ত হল সেনাবাহিনীর কর্তৃত্ব। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে প্রকৃত ক্ষমতার অধিকারী দেশটির সেনাবাহিনী। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও রয়েছে তাদের জোরালো প্রভাব। 2024 সালের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে পিটিআইকে প্রতিহত করেছে সেনাবাহিনী, এমন অভিযোগ ইমরান খানের দল পিটিআই এর। সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্নবিদ্ধ হলেও পাক ভারত সংঘর্ষের পর লাফিয়ে বাড়ছে সেনাবাহিনীর জনপ্রিয়তা। একই সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক খাতেও বৃদ্ধি পাচ্ছে সামরিক নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন জেনারেল মুনিরের এই পদোন্নতির ফলে নতুন অনিশ্চয়তায় পড়বে পাকিস্তানের ভঙ্গুর গণতন্ত্রের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে পাকিস্তানের সাথে সংঘাতের পর উল্টো পরিস্থিতি ভারতে।
অপারেশন সিঁদুরকে ঘিরে জনপ্রিয়তা বাড়ানো তো দূরে থাক, উল্টো সমালোচনা আর বিরোধী দল সহ সাধারণ মানুষের প্রশ্নের মুখে দিশেহারা নরেন্দ্র মোদী ও তার সরকার। প্রশ্ন উঠেছে, আমেরিকার চাপের মুখে কেন যুদ্ধবিরতিতে গেল? কেন অপারেশন চালানোর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল? কেন পেহেলগাম হামলার গোয়েন্দা তথ্য আগ থেকে ছিল না? এমন অবস্থায় পাকিস্তানকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে কতক্ষণ নিজের সরকার টিকিয়ে রাখতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 জনকে হত্যার ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরও স্বস্তিতে নেই ভারত। অপারেশন সিঁদুর শুরুর কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে স্থগিত হয়। এই যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ্য ভূমিকা নিয়ে বিব্রতকর পরিস্থিতির যে এখনও টানছে মোদী সরকার। পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান বন্ধে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা রাষ্ট্রের ভূমিকা অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে কঠিন শিক্ষা দেওয়ার দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত কিছুর পরও দেশে তো বটেই, দেশের বাইরে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবে কি মোদী সরকার? আর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বুমেরাং হবে না তো পশ্চিমাদের উদ্দেশ্যে জয়শঙ্করের হুমকি? বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের বিকানেরে জেলায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন পাকিস্তানের রহিম ইয়ার খান বিমান ঘাঁটি এখন আইসিইউতে আছে। 22 এপ্রিলের হামলার জবাব দেয়া হয়েছে মাত্র 22 মিনিটে। গুড়িয়ে দেয়া হয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। তিনি দৃঢ় কণ্ঠে মনে করিয়ে দেন, প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি। विकसित भारत बनाने के लिए পেহেলগাঁওয়ে গুলির আঘাত 140 কোটি ভারতীয়কে ক্ষতবিক্ষত করেছে, তাই সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রেই আঘাত করেছে। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তারাই পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছে। हमारे देश की सड़कें आधुनिक हो। মোদী বলেছেন ভারতের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন, তাই সরাসরি লড়াই হলেও কোনোদিন জিতবে না পাকিস্তান। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। বলেছেন, সিঁদুর বারুদে রূপ নিলে কি পরিণতি হয় তা গোটা বিশ্ব দেখেছে। महायज्ञ चल रहा है। বিশ্ব আর দেশের শত্রুরা এবার দেখতে পেয়েছে, যখন সিঁদুর বারুদের রূপ নেয় তখন কি ঘটে। আমার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে। हमारे यहाँ रेल और रेलवे स्टेशन। এদিকে নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচার মাধ্যম NOS-কে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 26 জনকে হত্যা আর পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দাবি করেছেন, সন্ত্রাসবাদী ইন্ধনের অপরাধে ইসলামাবাদকে শক্ত জবাব দেওয়ার অধিকার আছে নয়াদিল্লির। জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরে বিদেশিদের কোনো অবদান নেই। শুধু আমেরিকার নয়, আমরা সবাইকে স্পষ্ট করে বলেছি, পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তারা আমাদের জানাক। আমরা এটা তাদের সেনাপতির মুখে শুনতে চাই, আর সেটাই ঘটেছে। জয়শঙ্কর দাবি করেছেন, 10 মে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য হটলাইনে যোগাযোগ করেছিল। যদিও ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই পক্ষের সাথে মার্কিন প্রশাসনের আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধবিরতি নিয়ে তথ্যের গড় মিলে ঘরে বাইরে চাপের মুখে পড়ে ভারতের মোদী সরকার। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া সহ 33টি দেশে সন্ত্রাস বিরোধী প্রচার চালাবে মোদী সরকার। এর অংশ হিসেবে 51 সদস্য বিশিষ্ট 7টি সর্বদলীয় প্রতিনিধি দল 33টি দেশ সফর করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা তুলে ধরার জোর চেষ্টা চালাবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি যোদ্ধাদের মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরের আগে মাত্র 12 ঘন্টার ব্যবধানে হুতিদের 2 দফা হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খোদ ইসরায়েলের রাজধানী তেহরানে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে ইসরায়েলিরা। বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবারও ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের মাটি। 12 ঘন্টার ব্যবধানে পরপর 2 বার তেল আবিবে মিসাইল হামলা চালালো গোষ্ঠীটি। বৃহস্পতিবার ভোরে হুতিদের মিসাইল হামলার পরপরই সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায় স্থানীয়রা। খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর আশেপাশের এলাকায় হামলা চালায় হুতিরা। ইয়েমেনি যোদ্ধাদের দাবি, হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। তবে ইসরায়েলি বাহিনী বলছে প্রতিটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। গাজায় হামাস নিধনের অজুহাত দিয়ে 2023-এর অক্টোবর থেকে ফিলিস্তিনি গণহত্যা ও বাস্তুচ্যুত করার মিশনের নামে ইসরায়েলি বাহিনী পাল্টা ইসরায়েল বিরোধী অভিযানে হামাসের সাথে হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। হুতি যোদ্ধারা ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে নেতানিয়াহু মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর আমেরিকার জাহাজে হামলা বন্ধ রেখেছে তারা। তবে এখনও ইসরায়েলের মাটি কাঁপিয়ে হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে ইয়েমেন, হামাস ও হিজবুল্লাহর প্রতিরোধেও ঠেকানো সম্ভব হয়নি ইসরায়েলের বর্বরতা। টানা 11 সপ্তাহের বেশি সময় গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখে ইসরায়েলি বাহিনী। কিছুটা ত্রাণের অনুমতি দিলেও লাখো ফিলিস্তিনির জন্য তা খুবই সামান্য। এই পরিস্থিতিতে সব অসহায় অবস্থায় আছে ভূখণ্ডটির শিশুরা। এরই মধ্যে ক্ষুধার কারণে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু ঝুঁকিতে আছে আরও হাজারো শিশু। জাতিসংঘ বলছে খাবারের অভাবে অন্তত 14,000 শিশুর মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত গাজায় যে খাবারের ত্রাণ প্রবেশ করেছে, নিরাপত্তার কারণে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা কঠিন হয়ে পড়েছে। তাই ফিলিস্তিনিদের মধ্যে খাবার পাওয়ার দীর্ঘ অপেক্ষা বেড়েছে। ছোট ছোট খাবারের পাত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে ফিলিস্তিনিরা। জীর্ণশীর্ণ দেহে এসব ফিলিস্তিনিদের একটাই আর্তনাদ, বেঁচে থাকার জন্য একটু খাবার দেওয়া হোক। গাজা শহরে 500 মানুষের জন্য খাবারের আয়োজন করেছিল জাতিসংঘ। সেখানে উপস্থিত হাজারো ফিলিস্তিনি খাবার না পেয়ে বাধ্য হয় খালি হাতেই বাড়ি ফিরতে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আচরণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি এরই মধ্যে নিন্দা জানিয়েছে ইউরোপের অনেক দেশ। তারা কি পারবে নেতানিয়াহুকে থামাতে? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে মিত্র আমেরিকার মাটিতে ইসরায়েলের 2 দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও কি কারণে এই হত্যা তার বিস্তারিত জানা যায়নি। এই হামলাকে ইহুদি বিদ্বেষমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, আমেরিকায় ঘৃণা ও উগ্রপন্থার কোনো জায়গা নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী। 21 মে রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে গুলিবিদ্ধ হন তারা। যাদেরকে গুলি করা হয় তারা মিউজিয়াম থেকে একটি ইভেন্ট শেষ করে বের হচ্ছিলেন। মার্কিন কর্তৃপক্ষের বরাতে খবরটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একজন পুরুষ ও একজন নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র নিশ্চিত করেন, এই 2 কর্মীকে ইভেন্টে অংশগ্রহণ করার পর গুলি করা হয়। গুলিটি চালানো হয় জিউইশ মিউজিয়াম, এফবিআইয়ের ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নি অফিসের একটি নিকটবর্তী স্থানে। ইসরায়েলের দূতাবাসের আরও কয়েকজন কর্মীও ওই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা স্পষ্টতই ইহুদি বিদ্বেষের কারণে ঘটেছে। তিনি আরও বলেন, ঘৃণা ও চরমপন্থার কোনো স্থান আমেরিকায় নেই। ঘটনার পর মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোম এক্সে একটি পোস্টে জানান, রাতে ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের আশেপাশে 2 জন ইসরায়েলি দূতাবাসের কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে আরও তথ্য জানানো হবে। তিনি আরও বলেন, দয়া করে নিহতদের পরিবারের জন্য দোয়া করুন। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে জানান, এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
আমেরিকান জিউইশ কমিটির প্রধান টেড ডচ জানান তাদের সংগঠন ওই ইভেন্টটির আয়োজন করেছিল যেখানে আক্রমণটি হয়েছে। তারা বলছে এই ভয়াবহ হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। বর্তমানে তারা পুলিশের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে তাদের সমস্ত চিন্তা ও সহানুভূতি রয়েছে কেবল নিহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। তিনি বলেন এই নৃশংস হামলায় যারা নিহত হয়েছেন তারা তাদের জন্য প্রার্থনা করছেন। এছাড়া পুরো ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন এই হামলাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা গুরুতর সীমা পার করেছে। তবে তাদের বিশ্বাস মার্কিন সরকার এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ঘটনার পর আক্রমণকারীকে শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে। বিবিসি বলছে সন্দেহভাজন ব্যক্তিটির গোঁফ ছিল। তিনি নীল জিন্স ও নীল জ্যাকেট পরেছিলেন। এদিকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। এই ঘটনায় শহরের কিছু প্রধান সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইহুদি প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে, কারণ তারা মনে করছে সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে কিছু ভীতিকর ঘটনা ঘটছে, যদিও এই বিষয়ে কিছু মানুষের সন্দেহ রয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২১ মে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় চলমান ইসরায়েলি অভিযান অপারেশন গিদিয়নস চ্যারিয়ট শেষ হওয়ার পর তার দেশ পুরো গাজা উপত্যকাটি দখল করে নেবে। ইফাত জাহান, বাংলা ভিশন। ইসরায়েলের সম্ভাব্য হামলার শঙ্কায় রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এ ব্যাপারে একটি চুক্তির অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক ভারসাম্যের প্রশ্নে এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কি বলছেন বিশ্লেষকরা? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। পরমাণু কার্যক্রম নিয়ে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনা ব্যর্থ হলে ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা বাড়বে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। গোয়েন্দা তথ্য বলছে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলেও ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে পারে ইসরায়েল। সব মিলিয়ে তেহরান তেল আবিব উত্তেজনা যখন চরমে, সেই মুহূর্তে প্রকাশ্যে রাশিয়ার কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও সমরাস্ত্র চাইছে ইরানি আইন প্রণেতাদের একাংশ। চলতি বছরের জানুয়ারিতে সামরিক প্রযুক্তি, অর্থনীতি সহ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ আদান প্রদান নিশ্চিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে রাশিয়া ও ইরান। ২১ মে ইরানের পার্লামেন্ট ওই চুক্তির অনুমোদন দেয়। এর আগে রুশ পার্লামেন্টেও অনুমোদন পায় এটি। চুক্তিটি অনুমোদন পাওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে রাশিয়ার কাছে সবচেয়ে নতুন প্রযুক্তির যুদ্ধবিমান ও অস্ত্রশস্ত্র চেয়েছেন ইরানের আইন প্রণেতা হামিদ রেজাই। হামিদ রেজাই বলেন, ভূ রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতির প্রশ্নে রাশিয়া ও ইরানের জোট খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশেরই শত্রু ন্যাটো ও সন্ত্রাসীরা। রাশিয়া ইরানকে বিমান ও নৌবাহিনীর জন্য উন্নত মানের সমরাস্ত্র সরবরাহ করতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ও সামরিক প্রযুক্তি আদান প্রদানের আহ্বান জানিয়েছেন এই আইন প্রণেতা। এদিকে রেজাইর রুশ যুদ্ধবিমান ও অস্ত্রশস্ত্র চাওয়ার বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা। অনেকের মতে ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলায় চরম জবাব দিতেই রুশ যুদ্ধবিমান চাইছে তেহরান। এ নিয়ে মস্কোর অবস্থান কি দাঁড়ায় এখন সেটি দেখার বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার আলোচনায় বসার আগে ইরানের পার্লামেন্ট বলছে, পরমাণু কার্যক্রম বিষয়ক বিধান অনুসারে যেসব অধিকার প্রাপ্য তাতে কোনো ছাড় দেবে না তারা, বিশেষ করে ইউরেনিয়াম পরিশোধনের ক্ষেত্রে। ইরান কোনো পর্যায়ে ইউরেনিয়াম পরিশোধন করতে পারবে না। সমঝোতা চুক্তিতে পৌঁছাতে মার্কিন সমঝোতাকারী স্টিভ উইটকফ ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর এমন বক্তব্যের পরপরই ইরানের পার্লামেন্ট এই অবস্থান জানালো।
সার্বিক প্রেক্ষাপটে চলমান এই আলোচনা শেষমেশ সফল হবে নাকি ভেস্তে যাবে তা নিয়ে দেখা দিয়েছে নতুন দোলাচল। এই আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ধারাবাহিকভাবে এমন হুমকি দিয়ে চলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানের তীব্র সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প একদিকে বলছেন শান্তির কথা, আর একদিকে বলছেন যুদ্ধের কথা, কিন্তু তেহরান কখনোই কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইজল জুবায়ের, বাংলা ভিশন। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলির মুখে পড়েছেন ইউরোপীয় ইউনিয়ন, আরব এবং এশিয়ার একটি কূটনৈতিক প্রতিনিধি দল। বুধবার আনুষ্ঠানিক সফরে জেনিনের মানবিক পরিস্থিতি দেখার জন্য গিয়েছিলেন তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে সতর্কবার্তা হিসেবে গুলি ছুড়েছে। কূটনীতিকদের যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে অন্য পথে যাওয়ায় এটি করা হয়। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স ও মিশর সহ আরও অনেক দেশ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র দেখতে গিয়েছিলেন ইউরোপ, আরব ও এশিয়ার কূটনীতিকরা, কিন্তু নিজেরাই পড়ে গেলেন হামলার মুখে। জেনিনের শরণার্থী শিবিরে সফরের সময় এবার কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালালো বর্বর ইসরায়েলি সেনারা। প্রায় ৩০ জন কূটনীতিকের একটি দল জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারি মিশনে গিয়েছিলেন, আর সেখানেই অতর্কিত এই হামলার শিকার হলেন তারা। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় কূটনীতিকদের লক্ষ্য করে গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা, আর আতঙ্কিত কূটনীতিকরা দৌড়ে পালাচ্ছেন, প্রাণ ভয়ে যে যেদিকে পারেন আশ্রয় নিচ্ছেন। ভিডিওতে দুজন ইসরায়েলি সেনাকে একদম কাছাকাছি দাঁড়িয়ে কূটনীতিকদের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা গেছে। প্রতিনিধি দলের সদস্যরা যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তখন তাদের কাছাকাছি গুলির শব্দ শোনা যায়, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২১ মে রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর এমন কাণ্ডে রীতিমতো হতবাক হয়ে যান বিশ্ব নেতারা। প্রশ্ন উঠেছে, যেখানে কূটনীতিকও নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। নিজ দেশের ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া এই ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, স্পেন, কানাডা, মেক্সিকো, মিশর ও তুরস্ক সহ আরও অনেক দেশ। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে কূটনীতিকরা পূর্ণ নির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী এটি সতর্কতামূলক গুলি ছিল এবং কেউ আহত হয়নি। পশ্চিম তীরের জন্য নিযুক্ত ইসরায়েলি সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন তারা ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত সম্পর্কে কূটনীতিকদের অবহিত করবেন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। দিন কয়েক আগেই ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্রও উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে মনে করছেন খোদ ইহুদি বিশ্লেষকরাই। তাদের মতে নেতানিয়াহুর স্বেচ্ছাচারিতার কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পুরনো মিত্রদের সমর্থনও হারাচ্ছে। ইসরায়েলকে ধীরে ধীরে একঘরে করে দিচ্ছেন নেতানিয়াহু। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।